আমার সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, একেবারে প্রান্তিক পার থেকেও রয়েছেন, যেমন শহর থেকেও রয়েছেন। তাদের সঙ্গে কথা বলছি, তাদের মাধ্যমে বোঝার চেষ্টা করছি যে মানুষ কি চাইছেন। আর তো কিছুক্ষণ পরেই বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। সেবক রয়েছেন আমার সঙ্গে মালদা থেকে, একবার সেবকের সঙ্গে কথা বলি। সেবক, মানুষ কি চাইছেন? একদমই, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে। এখানে আমার সঙ্গে সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন আছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ হবে, সেখানে বীমা নিয়ে কি ভাবছেন আপনারা? বীমা মানে আমি তো একজন ওষুধ ব্যবসায়ী সাধারণ, প্রতিদিন অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়, কিন্তু প্রতি বছর যেভাবে লাফিয়ে লাফিয়ে বীমার উপরে জিএসটি বাড়ছে, এটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ এই টাকাটার তো কোনো রিটার্ন নাই। আজকে মানুষ জীবনের সেভিংসের জন্য এটা করে, জীবনে যাতে কোনো অসুখ বিসুখ না হয়, কিন্তু প্রতি বছর যেভাবে জিএসটি বাড়ছে, প্রতি বছর 15 থেকে 20 হাজার টাকা করে বীমার পলিসি বেড়ে যাচ্ছে। এটা সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে অপদার্থ সরকার। সরকারকে এটা নিয়ে ভাবা উচিত। এই যে বীমা বৃদ্ধি, কি ভাবছেন? বীমা ভিত্তির এটা তো একটা বিশাল সমস্যা আমার সাধারণ মানুষের কাছে। যেমনি আমি একজন সাধারণ প্রাইভেট কোম্পানি চাকরি করি, আমাদের স্বাস্থ্য বীমা যে আছে বা যেগুলো আছে সেগুলো একের পর এক প্রতি বছর বাজেটে 2%, 3%, 5% করে জিএসটি বাড়ছে। এই জিএসটিটা না বাড়ার জন্য আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। কারণ সমস্যা বলতে আমরা যে সুযোগ সুবিধার জন্য যে আজকে 10,000 টাকা ধরেন আমরা প্রিমিয়াম দিতাম, সেই প্রিমিয়ামটা আজকের দিনে দেখা যাচ্ছে 20,000 টাকা, 15,000 টাকা। সেই সাধারণ মানুষ তো দেওয়া সম্ভব না। এটা ইনকাম ট্যাক্স কিভাবে আপনাদের এফেক্ট করে, কি করে? ইনকাম ট্যাক্সের তো সব থেকে ভয়ঙ্কর অবস্থা। আমরা তো ভেবেছিলাম যে এবার ইনকাম ট্যাক্সে কোনো ছাড় বা কোনো কিছু পাওয়া যাবে, কিন্তু আমরা সেই অর্থে কোনো কিছু এই বিজেপি গভর্নমেন্টের কাছ থেকে কোনো কিছুই আমরা কোনো সুযোগ সুবিধা কোনো কিছু পেলাম না। সব থেকে বড় অসুবিধা হচ্ছে এর সাথে সাথে বিভিন্ন রকম এই ঘটনাগুলোর সাথে আমাদের যে মূল্যবৃদ্ধিটা, এই মূল্যবৃদ্ধিটা আমাদের আজ ভয়ঙ্কর অবস্থা এসে দাঁড়িয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এই জিনিসপত্র কেনা খুব দায় হয়ে থাকে। ইনকাম ট্যাক্সে কি অসুবিধা? ইনকাম ট্যাক্স নিয়ে বলতে গেলে সারা বছর আমরা যে ছোট ব্যবসায়িক ব্যবসা করি, তার মধ্যে সারা বছরে যে আমরা হিসাব টিসাব করে যখন আইটি ফাইলটা আমরা আপডেট করতে যাই, তখন দেখা যায়। সেবক কথা বলবো, আরো জানবো আমি মানুষের কথা। জয়রাম রমেশ কি বলছেন একবার শুনবো। ऐसे बड़े धमाके कुछ ऐसे अनाउंसमेंट आएंगे, पर देखिए मध्य वर्गों के लिए क्या राहत मिलेगा, सामाजिक सुरक्षा सामाजिक कल्याण कार्यक्रम के लिए क्या एलोकेशन होगा, पर खास तौर से मध्य वर्गों के लिए टैक्स रिलीफ मिलेगा कि नहीं, निजी निवेशकों को प्रोत्साहन मिलेगा कि नहीं, और ये कर आतंकवाद जो है पिछले 10 साल से जो चल रहा है, क्या उससे हमें छुटकारा मिलेगा, निवेशकों को छुटकारा मिलेगा। और सबसे बड़ी बात हमने पहले से ही मांग की है, जीएसटी में मूलभूत सुधार की जरूरत है। मोदी 3.0 दुनिया भर में चर्चा हो रही है, पर जीएसटी 2.0 कब आएगा? প্রসেনজিৎ বাবু, জয়রাম রমেশের বক্তব্য ট্যাক্স টেরোরিজম চলছে। আপনি একটু ডিটেলে বলবেন, সত্যি কি আপনারও একজন অ্যানালিস্ট হিসেবে মনে হয় ট্যাক্স টেরোরিজম চলছে? এখানে অতনু মনে হওয়ার কিছু নেই। ইট ইজ আ ফ্যাক্ট যে ট্যাক্স টেরোরিজম ওয়ার্ডটা আমি ওরকমভাবে লুজলি ইউজ করতে পারবো না, বিকজ আমার উপর হয়নি। বাট ভিজিল্যান্টিজম, একটু এগ্রেসিভ পুলিশিং, এইটা যে হচ্ছে, ইকোনমি ভর, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ভর, এটা নিয়ে কোনো ডাউটই নেই। আর তার জন্যে আমরা যেটা এফেক্ট পাচ্ছি সেটা কিন্তু খুব অদ্ভুত। আমরা যতই বলি না কেন, ইট ইজ আ ফ্যাক্ট যে আমাদের দেশের যারা উদ্যোগী আছে তারা বিদেশে বেশি লগ্নি করে, আমাদের দেশে করে না। ফর ইনস্টেন্স, আপনি যদি দেখে নেন অর্গানাইজেশন, প্যান ইন্ডিয়া অর্গানাইজেশন, প্যান ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন, যারা টাটার মতো, ওই লাস্ট 15 বছর ধরে উড়িষ্যার প্ল্যান্ট নিয়ে অনেক কিছু বলে যাচ্ছে, ওটা ধরেই কথা বলে যাচ্ছে। বা আপনি একটু রিলায়েন্স নিয়ে কথা বলুন, বা আপনি অন্য অর্গানাইজেশন নিয়ে কথা বলুন, আলটিমেটলি এইটার রিফ্লেকশন হয় যে আমাদের এখানে উদ্যোগীরা ওরকমভাবে কমপ্লায়েন্স নিয়ে এত কেন ঘাবড়ে আছে। এই যে কালকে যে আমাদের ইয়েটা বেরোলো, আমাদের
কি বলে ইকোনমিক সার্ভে যেটা বেরোলো, ওখানে কিন্তু আমাদের দেশের চিফ ইকোনমিস্ট খুব স্পেশাল অ্যান্ড খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আজকের থেকে যদি আমরা নেক্সট 10 বছর এগোতে চাই, তাহলে আমরা প্রথম 10 বছরের প্রথম বছর যেটা বলেছিলাম ম্যাক্সিমাম গভর্নেন্স মিনিমাম গভর্নমেন্ট, ঠিক তার উল্টোটা হয়েছে। আজকে কিন্তু আমাদের চিফ ইকোনমিস্ট বলে দিচ্ছে যে যদি আমাদের এগোতে হয়, ভাই প্রত্যেক জায়গায় মাইক্রো ম্যানেজমেন্ট করা বন্ধ করো, প্রত্যেক জায়গায় পুলিশিংটা বন্ধ করো, তুমি গিল্টি টিল প্রুভেন ইনোসেন্ট, এই যে মাইন্ডসেট আছে, এই জিনিসটা থেকে তোমাকে বেরিয়ে ঠিক উল্টো জায়গায় আসতে হবে। আজকে আমি বড়লোক বলেই আমি চুরি করে বড়লোক হয়েছি এরকমটা নয়, আজকে আমি সফল বলেই যে আমি কিছু একখানা জায়গায় তেল মেখে এরকম সফলতা নিয়ে এসেছি এরকমটা নয়। এই যে মাইন্ডসেটটা চিন্তা করো, আজ 20 বছর আগে আমরা একটা অ্যানিমাল স্পিরিট নিয়ে কথা বলতাম, লাস্ট 10 বছর আমরা অ্যানিমাল স্পিরিট নিয়ে কথা বলেছি। আমরা বলেছি কী সব জিনিস নিয়ে, মেক ইন ইন্ডিয়া, আজকে মেড ইন ইন্ডিয়া, আজকে ডিমনিটাইজেশন, আজকে জিএসটি, আজকে 100 স্মার্ট সিটিজ, আজকে এই ওই ব্যাপারটা হচ্ছে মানে কোনো বেসিক জায়গা থেকে ফোকাস সরে যাচ্ছে মনে হচ্ছে। না আমাদের কাছে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, যে তুমি আজকে প্রথমে এটা টপিকটা তুললে যে রেলওয়ে বাজেট কি আলাদা হওয়া উচিত, আলবাত হওয়া উচিত। এই জিনিসটার জন্যে কি হচ্ছে যে আমরা এখানে সেন্ট্রালাইজেশন অফ অথরিটিতে চলে গেছি, যে দের ইজ অনলি ওয়ান ফাদার, দের ইজ নোবডি এলস। এরকমভাবে চলতে পারে না, এটা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা একটা ফেডারেল স্ট্রাকচার। কিন্তু আমাদের এখানে একজন বলবে যে কি হচ্ছে, কীরকমভাবে হচ্ছে, ওটা হবে কি হবে না, একজন ডিসাইড করবে যে আমরা খাচ্ছি খাবো, পড়ছি পড়বো, এরকম একখানা ব্যাপার। সো এই যে সেন্ট্রালাইজেশনটা না, এটা একটা ক্যান্সার হিসেবে কাজ করছে। আর আজকে চিফ ইকোনমিক অ্যাডভাইজার খুব, কিন্তু ওনার চাকরি যেতেও পারে নাও যেতে পারে, আমি ঠিক শিওর নয়, বাট উনি কিন্তু ভেরি স্পেসিফিক বলে দিয়েছেন যে এরকমভাবে ইন্টারফিয়ারিং একখানা সিস্টেম হতে পারে না। অখিলেশ যাদব, सांसद अखिलेश यादव की बोलছেন? और जगह जगह लोग जा रहे हैं और अपनों को ढूंढ रहे हैं। बेटा माँ को ढूंढ रहा है, बेटा पिता को ढूंढ रहा है, कोई नानी को ढूंढ रहा है, कोई अपनी बहू को ढूंढ रहा है। ये जो स्थिति है, और उस समय तब आप बजट ला रहे हैं, कम से कम इस पे ये बात साफ करे सरकार, क्योंकि कुंभ में मुख्यमंत्री जी ने न जाने कितनी बार जाकर के डुबकी लगाई है। देश के होम मिनिस्टर गए हैं वहां पर, स्नान किया उन्होंने, देश के डिफेंस मिनिस्टर गए, स्नान किया उन्होंने। अगर इतने बड़े लोग जा रहे हैं, और सुनने में आ रहा है कि आज वाइस प्रेसिडेंट भी जा रहे हैं स्नान करने, और आने वाले समय प्रधानमंत्री जी भी जा रहे हैं। सोचिए, जिस कुंभ में जाने चली गई हों, लाशों की गिनती नहीं बताई जा रही हो, जो खो गए उनके बारे में न बताया जा रहा हो, तो बजट ये महत्वपूर्ण हो। जिस कुंभ के लिए न जाने कितना बजट खर्च किया गया होगा, विज्ञापन चल रहे हैं, बुला रहे हैं लोगों को, 40 करोड़ लोगों को बुलाने का लक्ष्य था। ये डिजिटल महाकुंभ होगा। आप सोचिए, जहां पर डिजिटल कुंभ में सीसीटीवी लगे थे, क्या इनकी जानकारी में नहीं है? जो आपने आसमान में उड़ाने का काम किया था ड्रोन्स का, क्या आपको जानकारी नहीं है? तो ये बजट अपनी जगह है, लेकिन कुंभ महत्वपूर्ण है, जहां पर लाशें गई हैं और हिंदुओं की जान गई है।